আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ করেছেন বা করবেন, তাদের অনেকেরই একটা প্রশ্ন, স্যার আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হওয়ার পর পরবর্তী ধাপগুলো কি কি এবং কোন কোন ধাপগুলো অতিক্রম করার পর আমরা পূর্ণাঙ্গ অর্থাৎ চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবে অর্থাৎ আমাদের এই আবেদন শেষ হওয়া থেকে শুরু করে আমাদের এমপিও হতে কি কি ধরনের ধাপ আমাদের অতিক্রম করতে হবে, সেই সকল ধাপ সম্পর্কে আপনাদের আগে থেকে অবগতি করা দিচ্ছি এবং প্রত্যেক ধাপে ধাপে আমাদের প্রয়োজনীয় কাজগুলো কি কি থাকবে সেগুলো এখন থেকে আমরা সব গুছিয়ে রাখবো। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত জানিয়ে রাখি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হবে 10 জুলাই 2025। 10 তারিখে আপনাদের আবেদন যদি শেষ হয় এবং এনটিআরসি কর্তৃপক্ষ যদি সময় আর বৃদ্ধি না করে, তাহলে 10 তারিখেই আপনাদের আবেদনের লাস্ট ডেট, অর্থাৎ আর সময় আছে 4 দিন। এই 4 দিনের ভিতরেই আপনাদের যারা আবেদন করতে বাদ আছেন তারা অবশ্যই আবেদন সম্পন্ন করবেন। আবেদন যখন শেষ হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের যে বিষয়টা থাকবে, ধাপটা থাকবে, সে কাজটি হচ্ছে এনটিআরসি এর কাজ। এনটিআরসি কি করবে? আপনাদের এই আবেদনে যাচাই বাছাই করবে, যেটাকে স্ক্রুটিন বলা হয়। এই স্ক্রুটিনির মাধ্যমে তারা কি করবে? আপনাদের আবেদন যাচাই বাছাই করে প্রার্থী সঠিকভাবে আবেদন করেছে কিনা তা যাচাই করা হবে এবং শিক্ষাগত যে সকল যোগ্যতা রয়েছে, সনদ রয়েছে বা প্রতিষ্ঠানে যারা চয়েস দিয়েছেন, এই চয়েস লিস্টটা তারা মিলিয়ে দেখবে আপনার এই সনদ অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের চয়েসটা কি আপনি সঠিকভাবে দিয়েছেন কিনা। আপনি টেকনিক্যালের হয়ে দেখা যাচ্ছে জেনারেলে আবেদন করে আসছেন, সমস্যা হবে। কিন্তু আপনি জেনারেলের হয়ে মাদ্রাসায় আবেদন করে আসছেন, আপনার সমস্যা হবে। কিন্তু আপনি মাদ্রাসার হয়ে সব টেকনিক্যাল দিয়ে আসছেন, এটা কিন্তু সমস্যা হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে মিলিয়ে দেখবে তারা, যদি না মিলে তখন কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। প্রত্যেক বছর এই ইত্যাদি কারণে কিন্তু এখান থেকে অনেকেই বাতিল হয়ে যায়, অনেকের চাকরি হয় না। 2 নম্বরে হচ্ছে আপনার যে মেধা তালিকা বা মেরিট লিস্ট, ওই মেরিট লিস্ট অনুযায়ী বা আপনার যে নাম্বার অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনি যে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে নাম্বার, এই নাম্বার অনুযায়ী সনদের নাম্বার অনুযায়ী আপনার প্রতিষ্ঠানগুলো এখানে কি করা হবে? চয়েস লিস্টে আনা হবে এবং সেখানে আপনাকে যে নাম্বার, এই নাম্বারের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। কারো একই নাম্বার থাকলে আগেই বলেছি, সেখানে এবার হচ্ছে রোল নাম্বারের ভিত্তিতে আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এরপরে যখন আপনাকে আপনার নাম্বার অনুযায়ী আপনাকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ প্রতিষ্ঠানে মেধাক্রম অনুযায়ী আপনাকে চয়েস লিস্ট তৈরি করা হবে, তখন আপনাকে একটা সুপারিশপত্র দেওয়া হবে। এই সুপারিশপত্রটা আপনারা এনটিআরসি এর ওয়েবসাইট থেকে পাবেন। এই শূন্য পদের যে সুপারিশপত্রটা দেওয়া হবে, তখন ওই সুপারিশপত্রটা আপনাকে কি করা হবে? ডাউনলোড করে নিতে হবে। আপনাকে যে প্রতিষ্ঠানের জন্য সুপারিশ করা হবে, ওই সুপারিশপত্রটা আপনাকে ডাউনলোড করে নেওয়া হবে। এরপর প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র প্রদানের সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নিয়োগপত্র দেয়। এরপরে যখন আপনি এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হবেন, তখন আপনাকে প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক থাকবেন, তিনি আপনাকে একটা নিয়োগপত্র দিবেন। এই নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান প্রধান এখানে জালিয়াতি করে, দুর্নীতির আশ্রয় নেই, তারা ঘুষের আশ্রয় নেই, তারা অনেক সময় বড় অঙ্কের টাকা দাবি করে। এখানে আপনারা 1 টাকাও কাউকে দিবেন না। এখানে এনটিআরসি কর্তৃপক্ষ বলেছে, যদি কোনো প্রতিষ্ঠান প্রধান এই নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনা করে বা তালবাহনা শুরু করে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। আর এমপিও যখন প্রতিষ্ঠানে বাতিল করা হবে, তখন সকল শিক্ষকের বেতন কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনারা কোথাও দুর্বলতা দেখাবেন না, আপনাদের ওটা পাওয়ার, ওটা অধিকার। আপনারা কোনো টাকা পয়সা ছাড়াই আপনি নির্দ্বিধায় ওই অধিকারটা আপনি ভোগ করবেন এবং প্রতিষ্ঠান প্রধানকে কাছ থেকে ভদ্র আচরণের মাধ্যমে আপনি ওটাই নিয়ে আসবেন। প্রতিষ্ঠান প্রধান যদি কোনো দাবি করে বসে, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানাবেন। এরপরে কি হবে? এরপরে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস। এখানে আপনাকে যাচাই বাছাই করা হবে এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনার চূড়ান্তভাবে সকল কিছু যাচাই বাছাই হবে এবং পুলিশ ভেরিফিকেশন যখন শেষ হয়ে যাবে, তখন আপনাকে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে। চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করলে আপনি প্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে যোগদান করবেন এবং আপনি তখন কিন্তু একজন শিক্ষক এবং এর পরবর্তীতে আপনার এমপিও হয়ে যাবে। মাসে মাসে আপনি স্যালারি পাবেন, যেটা স্বপ্ন
দেখতেছেন, দেখতে দেখতে প্রায় 3টে বছর পার হয়ে গেল। বিশেষ একটা দৃষ্টি আপনাদের দিয়ে রাখি, আপনারা যারা এখন আবেদন করেননি অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন। বিষয় ও প্রতিষ্ঠানের চয়েসের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেবেন। ই-সনদ বা অন্যান্য তথ্য সবসময় যেন আপডেট রাখার চেষ্টা করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের চূড়ান্তভাবে এই গণবিজ্ঞপ্তির পরবর্তীতে চূড়ান্তভাবে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে। এই যে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এর ভিতরে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।